আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। যে আমরা নিউটনীয় বলবিদ্যা থেকে জানি যে বস্তুর ভর হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা। স্থান কাল বেগের পরিবর্তনের সাথে সাথে ভর কি হয়, পরিবর্তনশীল হয়। ভর একই থাকে, ভরের কোনো পরিবর্তন হয় না। এই জিনিসগুলো আমরা নিউটনীয় বলবিদ্যায় জানতাম, কিন্তু আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের অনুযায়ী, আপেক্ষিক তত্ত্বের মতে বস্তুর ভর একটা ধ্রুবক সংখ্যা নয়, বস্তুর ভর হচ্ছে আপেক্ষিক। অর্থাৎ বস্তুর বেগের সাথে ভরের একটা সম্পর্ক আছে, এবং বস্তুর যখন গতিশীল হয় এবং বস্তু যখন স্থির থাকে তখন এই দুই অবস্থায় বস্তুর ভরের পরিবর্তন হয়, বস্তুর ভরের সমান না। অর্থাৎ বস্তুর বেগ বৃদ্ধির সাথে সাথে বস্তুর ভর বৃদ্ধি পায়। তাহলে এই যে আমরা একটা সমীকরণ, ভরের আপেক্ষিকতার যে সমীকরণ, সেই সমীকরণটি হচ্ছে এরকম একটা সমীকরণ যে m ইকুয়াল টু m নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে m হচ্ছে গতিশীল অবস্থায় ভর, আর m নট হচ্ছে স্থির অবস্থায় ভর, ভি হচ্ছে বস্তুর বেগ, সি হচ্ছে আলোর বেগ। এই সূত্রটা আমরা এখান থেকে বের করার চেষ্টা করব। তাহলে আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে যে কোনো একটা বস্তু যখন আলোর বেগের কাছাকাছি কোনো একটা বেগে গতিশীল হয়, সেই গতিশীল অবস্থায় বস্তুর ভর অনেক গুণ বৃদ্ধি পায়। তাহলে বস্তুর ভর যখন বৃদ্ধি পায়, সেই ভর এবং স্থির অবস্থায় বস্তুর ভর, এই দুইটা ভরের মধ্যে আমরা সম্পর্ক বের করার চেষ্টা করব। তাহলে আমরা ধরে নিই যে এখানে এস হচ্ছে একটা স্থির কাঠামো, এস প্রাইম হচ্ছে একটা পরিবর্তনশীল কাঠামো। তাহলে এস কাঠামোর সাপেক্ষে এ বস্তুটা স্থির এবং এস প্রাইম কাঠামোর সাপেক্ষে বি বস্তুটি স্থির। এখন এ বস্তুটার ভর হচ্ছে এম এ, বি বস্তুর ভর হচ্ছে এম বি। এই উভয়ের ভর এখানে আমরা সমান ধরে নিব, উভয়ের ভর সমান। এবার যদি আমরা ধরে নেই যে এখানে আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে যে এস এবং এস প্রাইম এই দুইটা কাঠামো হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে জড় প্রসঙ্গ কাঠামোতে এস কাঠামোতে এক্স, এস কাঠামোতে এই কাঠামোতে এক্স অক্ষের অভিমুখে এস কাঠামো, এস প্রাইম কাঠামোতে এক্স অক্ষের অভিমুখে, এই যে এক্স অক্ষ, এই এক্স অক্ষের অভিমুখে এস কাঠামোটি, এস কাঠামোর সাপেক্ষে ভি সমবেগে গতিশীল। অর্থাৎ এই কাঠামোটা এক্স অক্ষের অভিমুখে এস কাঠামোর সাপেক্ষে ভি সমবেগে গতিশীল। তাহলে এখানে সমবেগে যদি গতিশীল হয়, তাহলে কণা দুটি কি করবে, এই দুইটা কাঠামোতে অবস্থিত দুইজন পর্যবেক্ষক দুইটি কণা এ এবং বি এর স্থিতিস্থাপক সংঘর্ষ পর্যবেক্ষণ করবেন। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ যখন পর্যবেক্ষণ করবেন, তখন এই প্রসঙ্গ কাঠামো এ এবং বি স্থির, সেই প্রসঙ্গ কাঠামোতে তাদের ধর্ম অভিন্ন হবে। তাহলে আমরা যদি বলি যে সংঘর্ষের পূর্বে এ কাঠামোতে, সংঘর্ষের পূর্বে এস কাঠামোতে এ কণাটা স্থির আছে এবং সংঘর্ষের পরে এস প্রাইম কাঠামোতে বি কণাটা স্থির আছে। তাহলে এই মুহূর্তে এ কণাটার যে বেগ, এ কণাটার যে বেগ একই সময় এ কণাটার যে বেগ, সেই বেগটাকে আমরা ভি এ দিয়ে প্রকাশ করব, এবং বি কণাটার বেগটাকে আমরা ভি ওয়াই দিয়ে প্রকাশ করব। তাহলে যখন সংঘর্ষ হবে, সংঘর্ষের পূর্বে আমরা ধরে নিব যে যেহেতু এটা এ, ভি এ বেগে পজিটিভ ওয়াই অক্ষের দিকে, অর্থাৎ এ বস্তুটি ভি এ বেগে পজিটিভ ওয়াই অক্ষের দিকে গতিশীল, এবং বি বস্তুটি ভি বি বেগে নেগেটিভ ওয়াই অক্ষের দিকে গতিশীল। তাহলে এখানে ভি এ এবং এই ভি বি সমান সমান, ভি এ এবং ভি বি যদি সমান হয়, সেক্ষেত্রে আমরা
যেটা বলবো যে এস কাঠামো থেকে এর ধর্ম এবং এস প্রাইম কাঠামো থেকে বি এর ধর্ম সম্পূর্ণরূপে অভিন্ন হবে। খেয়াল করতে হবে আমি কি বলছি, যে এস কাঠামো থেকে এর ধর্ম এবং এস প্রাইম কাঠামো থেকে বি এর ধর্ম সম্পূর্ণরূপে অভিন্ন হবে। অর্থাৎ এখন দেখো সংঘর্ষের পরে এই দুইটা বস্তুর বেগ সমান, ভর সমান, তাহলে পরস্পরের দিকে আসবে, এসে মাঝখানে এখানে এসে সংঘর্ষ ঘটাবে। তাহলে সংঘর্ষ হওয়ার পরে এ কণাটা আবার নেগেটিভ ওয়াই অক্ষের দিকে গতিশীল হবে এবং বি কণাটা আবার পজিটিভ ওয়াই অক্ষের দিকে গতিশীল হবে। তাহলে এই কণাগুলো যদি উভয় পর্যবেক্ষকের পর্যবেক্ষণ করার সময় যদি দেখেন যে তারা y/2 দূরত্বে এসে এই সম্পূর্ণ দূরত্ব হচ্ছে y, সম্পূর্ণ দূরত্ব দুইটা বস্তুর মধ্যবর্তী সংঘর্ষের পূর্বে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে y, তাহলে উভয় বস্তুই কি করবে, y/2 দূরত্বে এসে সংঘর্ষ ঘটাবে। তাহলে y/2 দূরত্বে সংঘর্ষ হওয়ার পরে আবার তারা কি করবে, সংঘর্ষের পরে আবার y/2 দূরত্ব তারা ভ্রমণ করবে। সুতরাং এস কাঠামোর সাপেক্ষে এ কণার যে ভ্রমণকাল, তাহলে আমরা এখানে বলছি যে এস কাঠামোর সাপেক্ষে এ কণার ভ্রমণকাল, সেই ভ্রমণকালটাকে যদি আমরা টি নট দিয়ে প্রকাশ করি, তাহলে টি নট ইকুয়াল টু, তাহলে এস কণাটা কত, আমরা ওই যে সূত্রটি যে জানি এস ইকুয়াল টু ভিটি, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে টি ইকুয়াল টু এস বাই ভি, টি ইকুয়াল টু হচ্ছে এস বাই ভি। তাহলে অতএব এস কাঠামোর সাপেক্ষে এ কণার যে ভ্রমণকাল, সেই ভ্রমণকাল টি নট ইকুয়াল টু ওয়াই বাই ভি এ, আবার এস প্রাইম কাঠামোর সাপেক্ষে বি কণার ভ্রমণকালও একই হবে, যে টি নট ইকুয়াল টু ওয়াই বাই ভি বি, টি নট ইকুয়াল টু ওয়াই বাই ভি বি। এখন এস কাঠামোতে বস্তুর যে ভরবেগ, এস কাঠামোতে ভরবেগ যদি সংরক্ষিত থাকে, তাহলে এখানে বস্তুর ভর হচ্ছে এম এ, এই বস্তুর ভর হচ্ছে এম বি, এবং এটার বেগ হচ্ছে ভি এ, এটার বেগ হচ্ছে ভি বি। সুতরাং তাদের ভরবেগের যে নিত্যতা সূত্র, সেই নিত্যতা সূত্র থেকে আমরা লিখতে পারি যে এম এ ভি এ ইকুয়াল টু এম বি ভি বি, এই সূত্রটা আমরা ভরবেগের নিত্যতা সূত্র থেকে লিখতে পারি। তাহলে এখন এস কাঠামোতে বি এর যে ভ্রমণকাল, খেয়াল করো এইবার গুরুত্বপূর্ণ জিনিস, যে এস কাঠামোতে বি এর ভ্রমণকাল আমরা বের করব। তাহলে এস কাঠামোতে বি এর ভ্রমণকাল কত হবে, তাহলে সেটা হবে ভি, সেই ভ্রমণকাল যদি আমরা বলি সেটা হচ্ছে টি। এস কাঠামোতে বি এর ভ্রমণকাল, কিন্তু এস কাঠামোতে বি কণার ভ্রমণকাল, তাহলে বি কণার ভ্রমণকাল টি ইকুয়াল টু ওয়াই বাই ভি বি, এটা কিন্তু ভিন্ন, ওয়াই বাই ভি বি। আচ্ছা, সুতরাং আমরা তখন লিখতে পারবো যে ভি বি ইকুয়াল টু ওয়াই বাই টি, ভি বি ইকুয়াল টু হচ্ছে ওয়াই বাই টি। আমি একটু মুছে দিলাম। আচ্ছা, এবার আমরা এস প্রাইম কাঠামোতে বি এর ভ্রমণকাল যদি টি নট হয়, সেটা আমরা আগেই বের করছি যে এস প্রাইম কাঠামোতে বি এর যে ভ্রমণকাল, সেই বি এর ভ্রমণকাল হচ্ছে টি নট। সুতরাং এই যে কাল দীর্ঘায়ন থেকে আমরা জানি টি এবং টি নটের মধ্যে একটা সম্পর্ক আমরা জানি, সেই সম্পর্কটা হচ্ছে টি ইকুয়াল টু টি নট বাই
root over 1 minus v square by c square, 1 minus v square by কত v square by c square। সুতরাং এখানে যে অতএব vb ইকুয়াল টু তাহলে কত হবে, আমরা যদি এখানে t এর মানটা ওই উপরে এই সমীকরণটাতে বসাই দিই, এই সমীকরণের মধ্যে আমরা t এর মানটা যদি বসাই তাহলে হবে যে vb ইকুয়াল টু y বাই t নট বাই 1 মাইনাস v স্কয়ার বাই 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার, 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। তাহলে আমরা যেটা লিখব একটা ইকুয়ালটা আমরা লিখতে পারি যে y বাই t নট 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার, y বাই t নট রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এখন আমরা এটা কিন্তু আগেই জানি যে y বাই t নট ইকুয়াল টু হচ্ছে va, সুতরাং এখানে এটা ইকুয়ালটা আমরা লিখতে পারি যে vb ইকুয়াল টু va রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। আচ্ছা, সুতরাং যে এই যে আমরা এখানে একটা সমীকরণ লিখছি যে এম এ ভি এ ইকুয়াল টু এম বি ভি বি, হ্যাঁ, এই সমীকরণের মধ্যে যদি আমরা মানটা বসাই তাহলে কত হবে এম এ ভি এ ইকুয়াল টু এম বি ভি বি। এই ভি বি এর মান আমরা বসাবো, সেটা হচ্ছে ভি এ ইন্টু 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এখানে এই ভিটা কিন্তু এই ভিটা হচ্ছে এই এস কাঠামোর সাপেক্ষে এস প্রাইম কাঠামোর বেগ। হয়তো তোমাদের প্রশ্ন আসবে যে হয়তো মনে আসবে যে এই ভিটা তাহলে কি কোন ভি। এই ভিটা আমি আগেই বলছি যে এস কাঠামোর সাপেক্ষে এস প্রাইম কাঠামোর বেগ, এই এস প্রাইম কাঠামোর বেগ হচ্ছে ভি। আচ্ছা, তাহলে শেষে আমরা কি পেলাম যে এম এ ইকুয়াল টু এই সমীকরণটা আমরা এখান থেকে বের করে নিয়ে আসলাম। এই সমীকরণটা বের করে নিয়ে আসলাম। এবার এই ভি এ দুই পাশ থেকে বাদ যায়, ভি এ দুই পাশ থেকে কি হয় বাদ যায়। সুতরাং আমরা তখন লিখতে পারি যে এম বি ইকুয়াল টু এম এ বাই root over 1 minus v square by c square। আচ্ছা, এখানে যে mb হচ্ছে mb আমরা বলছিলাম যে s কাঠামোর সাপেক্ষে b কণাটা হচ্ছে গতিশীল, a কণাটা s কাঠামোর সাপেক্ষে স্থির বলেছিলাম। s কাঠামোর সাপেক্ষে a কণাটা স্থির এবং s কাঠামোর সাপেক্ষে b কণাটা গতিশীল, তাহলে b কণাটা যদি গতিশীল হয় সেই ক্ষেত্রে এই গতিশীল অবস্থায় যে ভর, সেই ভর mb ইকুয়াল টু আমরা m লিখব এবং স্থির অবস্থায় ভর ma ইকুয়াল টু m নট লিখব। তাহলে এই মানটা যদি আমরা এখানে লিখলে কি হবে, যাতে m ইকুয়াল টু m নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এই যে সূত্র, এই সূত্রটাই হচ্ছে কি, এই সূত্রটাই হচ্ছে ভরের আপেক্ষিকতার সূত্র। এই সূত্রটাই আমরা বলবো যে ভরের আপেক্ষিকতার সূত্র। তাহলে এখানে আমাদের খেয়াল করতে হবে যে বস্তুর বেগ যদি আলোর বেগের সমান হয়ে যায়, বস্তুর বেগ যদি কি হয় আলোর বেগ সমান হয়ে যায়, তাহলে বস্তুর ভর অসীম হয়ে যাবে। এখানে খেয়াল করতে হবে যে এই বেগ যদি আলোর বেগের সমান হয়ে যায় তাহলে 1 - 1 = 0,
তাহলে 0 কে কোনো কিছুকে যদি 0 দিয়ে ভাগ করি তাহলে এই ভরটা কি হয়ে যাবে, অসীম হয়ে যাবে, m এর মানটা তখন অসীম হয়ে যাবে, যা সম্ভব নয়। অর্থাৎ কোনো বস্তু আলোর বেগের সমান বেগে গতিশীল হতে পারে না। অর্থাৎ কোনো বস্তুই আলোর সমান বেগে গতিশীল হতে পারে না। এখন বস্তুর দ্রুতি যদি আলোর দ্রুতির যত কাছাকাছি পৌঁছতে থাকে, যত আলোর দ্রুতির যত কাছাকাছি হবে কোনো একটা বস্তুর বেগ, ভর ততই তাৎপর্যপূর্ণভাবে বাড়তে থাকবে, এবং বস্তুর দ্রুতি যখন আলোর বেগের 1/10, বস্তুর দ্রুতি যখন আলোর বেগের 1/10, অর্থাৎ v = c/10, v = c/10 যখন হবে, তখন কি হবে, তখন এর ভর বৃদ্ধিমাত্র শতকরা 0.5%। তখন এই যে ভরের যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা হচ্ছে শতকরা 0.5%। আবার দ্রুতি যখন আলোর দ্রুতির কত 9 দশমাংশ, অর্থাৎ v এর মান যখন 0.9c, তখন এর ভর বৃদ্ধি শতকরা 100 ভাগেরও বেশি হয়ে যায়। ভর বৃদ্ধি হয় শতকরা 100 ভাগেরও বেশি। এবং এই যে পারমাণবিক কণা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, মেসন ইত্যাদির দ্রুতি এত বেশি যে এদের গতির বেলায় আপেক্ষিকতার প্রভাব বিবেচনায় আনতে হয়, এবং এদের গতির ক্ষেত্রে পদার্থবিজ্ঞান সাধারণ সূত্রগুলো, অর্থাৎ নিউটনের যে সূত্রগুলো, সেই নিউটনের সূত্রগুলো খাটে না। তখন আমাদের আইনস্টাইনের এই সূত্রগুলো ব্যবহার করতে হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা এখানে একটা সমস্যা দেখি। সমস্যা যে একটা ইলেকট্রন 0.99c দ্রুতিতে গতিশীল হলে এর চলমান ভর কত? এর চলমান ভর কত? চলমান ভর কত হবে সেটা আমরা বের করব। আমরা জানি যে এই যে সূত্রটা, যে m = m0√1 - v²/c², এখানে দেওয়া আছে কি নিশ্চল ভর, যে m0 হচ্ছে 9, অর্থাৎ ইলেকট্রনের ভর, এখানে বলা আছে ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের ভর আমরা জানি যে 9.1 × 10⁻³ কেজি। তারপরে আর কি বলা আছে, যে বেগ v = 0.99c, আলোর বেগের 0.99 গুণ। তাহলে চলমান ভর কত? m = আমাদের বের করে নিয়ে আসতে হবে। সুতরাং আমরা এখানে এই মানটা যদি বসাই, মান বসালে হবে এরকম যে 9.1 × 10⁻³ আর এখানে 1 - 0.99, এখানে c² কাটা যাবে, তাহলে এটা থেকে যাবে, ঠিক আছে। সুতরাং এটা যদি আমরা ভাগ করে দিই তাহলে 64.5 × 10⁻³ কত -31 কেজি। অর্থাৎ স্থির অবস্থায় ইলেকট্রনের ভর ছিল 9.1 আর গতিশীল অবস্থায় ইলেকট্রনের ভর 64.5 × 10⁻³ কেজি। তাহলে এই প্রবলেমগুলো আমরা এখান থেকে করতে পারবো। আচ্ছা, এবার আমরা দেখব যে ভর শক্তির যে সম্পর্ক, ভর এবং শক্তির সম্পর্ক, অর্থাৎ এই সম্পর্কটা আমরা অনেক আগে থেকে ক্লাস 9-10 থেকে পড়ে আসি, যে E = mc², E = mc²। এই সূত্রটা আমরা বের করে নিয়ে আসার
চেষ্টা করব কিভাবে এই সূত্রটা আমরা বের করতে পারি। অর্থাৎ আমরা জানবো যে E ইকুয়াল টু mc স্কয়ার কিভাবে প্রতিপাদন করা হয়। এবং এই যে সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে যে গতিশীল অবস্থায় বস্তুর ভর যেহেতু বৃদ্ধি পায়, কাজেই বৃদ্ধি পেলে তার শক্তিও বৃদ্ধি পায়, শক্তিও বাড়ে। সুতরাং আমরা যদি বলি যে যে কোনো একটা বস্তুর নিশ্চল অবস্থাতে যখন সে গতিশীল হবে, তখন যে পরিমাণ কাজ করবে তাকে কি বলা হয়? বস্তুর গতিশক্তি বলা হয়। তাহলে বস্তুর গতিশক্তি হচ্ছে গতিশীল অবস্থায় বস্তুর দ্বারা সম্পাদিত যে কাজ। তাহলে সম্পাদিত কাজ আমরা জানি যে কাজ হচ্ছে বল গুণন সরণ। কাজকে কি দিয়ে প্রকাশ করা হয়? বল এবং সরণের গুণফল। তাহলে এখানে যদি আমরা বলি যে একটা বস্তুতে F বল প্রয়োগ করার ফলে তার সে dx পরিমাণ সরণ ঘটে, তার কি হয়? ds পরিমাণ সরণ ঘটে। সুতরাং সেই ক্ষেত্রে বস্তুর দ্বারা সম্পাদিত কাজ, সেই কাজ W ইকুয়াল টু F ds। অর্থাৎ এই যে সম্পাদিত কাজ, এটা কার সমান? বস্তুর গতিশক্তির সমান। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে অতএব গতিশক্তি ইকুয়াল টু F ds। গতিশক্তি ইকুয়াল টু হবে F ds। তাহলে বস্তুটির মোট দূরত্ব হচ্ছে কত? s দূরত্ব অতিক্রম করবে। সুতরাং এখানে তার মোট যে গতিশক্তি, তাহলে ক্ষুদ্র সরণের জন্য গতিশক্তি হচ্ছে dt। তাহলে dt ইকুয়াল টু F ds। সুতরাং তার মোট যে গতিশক্তি, সেই মোট গতিশক্তি বের করার জন্য আমাদের কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে, উভয় পাশে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন যদি আমরা করি dt, আর সে 0 থেকে h দূরত্ব অতিক্রম করে, F ds। এখন আমরা আবার জানি, এখানে আমরা আবার কতগুলো বিষয় জানি যে F ইকুয়াল টু হচ্ছে ma। F ইকুয়াল টু কত? F ইকুয়াল টু হচ্ছে ma। এখন তাহলে যেহেতু ভর হচ্ছে কি স্থির না, ভর হচ্ছে গতিশীল, কাজেই আমরা তখন লিখব যে যেহেতু আমরা জানতাম যে A ইকুয়াল টু হচ্ছে dv বাই dt, সুতরাং এখানে আমরা এইভাবে লিখব যে d বাই dt অর্থাৎ F ইকুয়াল টু d বাই dt mv। আচ্ছা, এখন আবার আমরা জানি যে ds বাই dt ইকুয়াল টু হচ্ছে v। ds বাই dt হচ্ছে v। সুতরাং ds ইকুয়াল টু v dt। ds ইকুয়াল টু হবে কত? v dt। সুতরাং এই মান যদি আমরা এই সমীকরণের মধ্যে বসাইলে আমরা লিখব এইভাবে যে d বাই dt mv, আর এখানে হচ্ছে ds ইকুয়াল টু v dt। আচ্ছা, এবার যখনই আমরা s এর মান 0 বসাবো, তখন আবার এই যে এখানে ভেরিয়েবল হচ্ছে এখানে mv, তাহলে mv এর মান তখন 0 হয়ে যাবে। s এর মান যখন s হবে, তখন mv এর মান mv হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই s এর মান এখানে বসানোর সাথে সাথেই আমাদের লিমিটটাও পরিবর্তন করে দিতে হবে। তাহলে এখানে হবে লিমিট হচ্ছে mv। সুতরাং আমরা এই সমীকরণ থেকে লিখতে পারি যে কত লিখব? তাহলে আমরা এখান থেকে লিখব যে এই যে v ইন্টিগ্রেশন v, তারপরে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে সেটা কত হবে? m
ডিভি বাই ডিটি প্লাস ভি ডিএম বাই ডিটি ইন্টু ডিটি। সুতরাং ডিভি বাই ডিটি, এই ডিভি বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা এখান থেকে আমরা সরাসরি এখান থেকে লিখতে পারি মনে হয়, যে ডিটি ডিটি বাদ গেলে, যদি বাদ যায় তাহলে ইন্টিগ্রেশন ডি এম ভি ভি কত হবে, ভি ডি ডি বাই ডিটি এম ভি, আর এখানে আছে ভি ডিটি ভি ডিটি। সুতরাং ইন্টিগ্রেশন ভি ডি এম ভি 0 to mv 0 to mv। সুতরাং এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করে দিব 0 to mv, ভি আসে বাইরে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে m dv, আর ভি যখন বাইরে আসবে তখন এখানে হবে dm dm হবে। সুতরাং এটা আমরা ভিতরে নিয়ে যাব সমীকরণটাকে, এটুকু মুছে দিচ্ছি, যে অতএব t ইকুয়াল টু হবে 0 to mv, তাহলে mv dv প্লাস v স্কয়ার dm v স্কয়ার dm এরকম আসবে। এবার আমরা আবার জানি, এটা একটা সূত্র আমরা এর আগে আমরা বলছিলাম যে m ইকুয়াল টু m নট বাই 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এই সূত্রটা আমরা আগে থেকে জানতাম, কিছুক্ষণ আগে আমরা পড়েছি। এটাকে যদি বর্গ করে দিই দুই পাশে, তাহলে কত হবে, m স্কয়ার ইকুয়াল টু m নট স্কয়ার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। সুতরাং আমরা এইভাবে লিখব যে 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার ইকুয়াল টু m নট স্কয়ার বাই m স্কয়ার। অথবা আমরা এটাকে এই পাশেই রাখি m স্কয়ার, তাহলে কত হবে, m স্কয়ার সি স্কয়ার মাইনাস ভি স্কয়ার ইকুয়াল টু m নট স্কয়ার। বর্গ পাশাপাশি করলে আমরা লিখতে পারবো যে m স্কয়ার সি স্কয়ার মাইনাস m স্কয়ার ভি স্কয়ার ইকুয়াল টু m নট স্কয়ার সি স্কয়ার। এইভাবে আমরা এই সমীকরণটাকে লিখতে পারি। এখন এই সমীকরণটাকে যদি আমরা কি করি, যে অন্তরীকরণ করি এই সমীকরণটাকে, তাহলে এটাকে অন্তরীকরণ করলে কি পাবো, এই সমীকরণটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি পাবো, যে m হচ্ছে কি, m হচ্ছে একটা পরিবর্তনশীল ভর, এই m হচ্ছে পরিবর্তনশীল ভর, মানে গতিশীল অবস্থায় ভর। সুতরাং সি স্কয়ার এখানে হচ্ছে ধ্রুবক সংখ্যা। সুতরাং এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে কত, 2m dm, আর সি স্কয়ারটা সামনে থাকবে যেহেতু ধ্রুবক, মাইনাস এটা দুইবার হবে, তাহলে হবে 2m dm আর ইনটু ভি স্কয়ার প্লাস m স্কয়ার, আর এখানে হবে 2v dv ইকুয়াল টু 0, কারণ এই দুইটাই হচ্ছে কনস্ট্যান্ট, দুইটাই
কনস্ট্যান্ট। তাহলে দুইটাই যদি কনস্ট্যান্ট হয়, এখানে আমাদের দেখি কি আসে, যে অতএব 2m সব জায়গায় আছে। 2m আমরা বাদ দিয়ে দিতে পারি, 2mটাকে আমরা 2m দিয়ে ভাগ করলে বাদ যাবে, তাহলে এখানে বাকি থাকবে c স্কয়ার dm। আর এই মাইনাসটাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে এইভাবে বাকি থাকবে v স্কয়ার dm প্লাস mv dv। এবার দেখো, এবার খেয়াল করো যে এই যে এখানে v স্কয়ার dm প্লাস mv dv এখানে কিন্তু আছে এই মানটা উপরে আমরা আগেই বের করে ফেলছি। সুতরাং এখানে আমরা বসাই দিতে পারি যে 0 টু m, যেহেতু এখানে আবার লিমিট পরিবর্তন হয়ে যাচ্ছে, m হচ্ছে তখন লিমিট, তখন m হবে কত, m এর যে লিমিট সেটা হবে m নট থেকে m পর্যন্ত, m নট থেকে m। সুতরাং এটা ইকুয়ালটা আমরা লিখতে পারি যে c স্কয়ার dm। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছে, কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি। এবার c স্কয়ার তো কনস্ট্যান্ট, অলরেডি এটা সামনে চলে আসবে, আর এখানে ইন্টিগ্রেশন করলে হবে m হবে। সুতরাং m হবে, m এর লিমিট বসাবো m নট থেকে m, অতএব c স্কয়ার m মাইনাস m নট, অর্থাৎ m c স্কয়ার মাইনাস m নট c স্কয়ার। আর এই পাশে আছে কি, এই পাশে হচ্ছে t হচ্ছে এই যে গতিশক্তি। তাহলে গতিশক্তি ইকুয়ালটা হচ্ছে m c স্কয়ার মাইনাস m নট c স্কয়ার। আচ্ছা, এখন এই যে অংশটা m নট c স্কয়ার, এটা হচ্ছে স্থির অবস্থায় বস্তুটার শক্তি। তাহলে বস্তুটা যখন স্থির থাকবে নিচল অবস্থায় তার শক্তি, এবং যেটাকে আমরা বলবো বিভব শক্তি। তাহলে বিভব শক্তি আর এই গতি শক্তি যদি আমরা যোগ করে দিই, কত হবে, যে t ইকুয়াল টু t প্লাস m নট c স্কয়ার ইকুয়াল টু m c স্কয়ার। তাহলে মোট শক্তি এটাই হচ্ছে কি মোট শক্তি। এই মোট শক্তিকে আমরা কি দিয়ে প্রকাশ করি, E দিয়ে প্রকাশ করি। অতএব E ইকুয়াল টু হচ্ছে m c স্কয়ার, E ইকুয়াল টু m c স্কয়ার। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে E ইকুয়াল টু mc স্কয়ার। তাহলে আমরা এখানে যদি একটা প্রবলেম করতে চাই, সেই প্রবলেমটা যেমন একটি বস্তুকণার ভর হচ্ছে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 কেজি, এর পুরোটাই যদি আমরা শক্তিতে রূপান্তরিত করি তাহলে কি পরিমাণ শক্তি পাওয়া যাবে। এই প্রবলেমটা যদি আমরা করতে চাই তাহলে খুব সহজ একটা সূত্র, এই সহজ সূত্রের অঙ্কগুলো আমরা সহজেই করতে পারি। আমরা জানি যে E ইকুয়াল টু mc স্কয়ার, E ইকুয়াল টু mc স্কয়ার। তাহলে বস্তুকণার ভর এখানে দেওয়া আছে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 কেজি, এবং c এর মান আমরা জানি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। তাহলে এটা স্কয়ার হয়ে যাবে, এবং এই মানটা যদি আমরা বের করে নিয়ে আসি তাহলে 8.19 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 কত, শক্তির একক হচ্ছে জুল, তাহলে এত জুল। আমরা এইভাবে এই অঙ্কটা করতে পারি। আবার আরেকটা অঙ্ক খেয়াল করি, যে একটি বস্তুকণা পয়েন্ট c বেগে গতিশীল, বস্তুর স্থির অবস্থায় ভর এবং গতিশীল অবস্থায় ভরের অনুপাত আমাদের বের করে নিয়ে আসতে হবে। তাহলে স্থির অবস্থায় ভর এবং গতিশীল অবস্থায় ভর, এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে এরকম, আমরা আগেই বলেছি যে m ইকুয়াল টু m নট
ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে আমাদের অনুপাত বের করতে হবে। অনুপাত হচ্ছে এম বাই এম নট ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে আমাদের দেওয়া আছে কি, একটা বস্তুর বেগ দেওয়া আছে ভি ইকুয়াল টু 0.5 সি। এই বেগটা আমাদের দেওয়া আছে। সুতরাং আমরা এখান থেকে সহজে এটা করতে পারি যে 1 মাইনাস 0.5 সি স্কোয়ার বাদ যাবে, তাহলে এত। সুতরাং এটা আমরা এই ক্যালকুলেশনটা আমরা সহজেই বের করে নিয়ে আসতে পারি এবং এটার মান হবে 0.866। আশা করি তোমরা সবাই পারবে এটা। আবার আরেকটা প্রবলেম, যে একটা ইলেকট্রন নিশ্চল অবস্থায় এর ভর হচ্ছে 9.1 × 10⁻³ কেজি। তাহলে আলোর দ্রুতির 90% দ্রুতিতে চললে এর ভর কত হবে, ইলেকট্রনের ভরটা কত হবে? তাহলে একটা ইলেকট্রন কি বলছে যে তার বেগ, ইলেকট্রনের যে বেগ, সেই বেগ হচ্ছে 90% অফ সি। তাহলে 90/100 × c, তাহলে 0.9 সি। সুতরাং এখানে আবার বলা আছে যে নিশ্চল ভরের মান দেওয়া আছে। নিশ্চল ভরের মান m নট ইকুয়াল টু 9.1 × 10⁻³ কেজি। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসাই, 9.1 × 10⁻³ আর নিচে হবে 1 মাইনাস, এখানে এই মানটা বসালে বি স্কোয়ার যেহেতু, তাহলে 0.9 × c হোল স্কোয়ার, তাহলে সি স্কোয়ার বাদ যাবে, এখানে হবে 0.9 হোল স্কোয়ার। করলে m এর মান বের হয়ে আসবে। আশা করি এই ক্যালকুলেশনটা তোমরা সবাই পারবা।